প্রাচীনকাল থেকেই বাংলার নদী ও জলপথ শুধু বাণিজ্য ও কৃষির উৎসই নয়, রাজনৈতিক ক্ষমতা ও সামরিক নিরাপত্তার ক্ষেত্রেও প্রবল ভূমিকা রেখেছে। বাংলার ইতিহাসে সুলতানি আমলের শাসকেরা শুরুর দিকে ভাটি বাংলায় তেমন সুবিধা করতে পারেননি, কেননা তাদের মূল সামরিক শক্তি ছিল অশ্বারোহী সেনাবাহিনী এবং নৌশক্তিতে তারা ছিলেন দুর্বল। ফলে বখতিয়ার খলজির পরবর্তী শাসকেরা বাধ্য হয়েই নৌবাহিনী গঠন করেছিলেন। 1212 খ্রিস্টাব্দের দিকে সুলতান গিয়াসউদ্দিন খলজি নদীমাতৃক পূর্ব বাংলাকে নিজের অধীনে আনার উদ্দেশ্যে সর্বপ্রথম নৌবহর গঠন করেন। পরবর্তীকালে মুঘল সম্রাটদের শাসনামলেও দেখা যায় পূর্ব ও দক্ষিণ বাংলার 12 ভূঁইয়াদের এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য দীর্ঘকালব্যাপী যুদ্ধে বড় ফ্যাক্টর ছিল বর্ষাকাল এবং অসংখ্য নদীনালা। এখানকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও নদীনালা বেষ্টিত প্লাবনভূমির কারণে স্থানীয় 12 ভূঁইয়াদের সঙ্গে যুদ্ধে মুঘলেরা শুরুতে তেমন সুবিধা করতে পারেননি। পরে নৌশক্তি বৃদ্ধি করে তারা এই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করেন। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল মুঘল সুবেদার ইসলাম খান চিশতি 1610 সালে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করার ফলে কৌশলগত কারণে ঢাকার গুরুত্ব বাড়ে। সে সময় আরাকানি মগ ও পর্তুগিজ জলদস্যুরা ঢাকায় এবং এর আশেপাশের অঞ্চলে লুটতরাজ করত, যা মুঘল শাসকদের জন্য বিশাল এক প্রশাসনিক ও সামরিক চ্যালেঞ্জের সৃষ্টি করে। পাশাপাশি সাধারণ মানুষের জীবনও হয়ে ওঠে নিরাপত্তাহীন। নদী থেকে উঠে আসা এ সংকট মোকাবেলার পাশাপাশি নৌপথকে শক্তিশালী করতেই জলদুর্গ নির্মাণ এবং এগুলা শক্ত ভিত্তি দেওয়া হয়। দুর্গগুলো সাধারণত নদীর সংযোগস্থলে কিংবা নদীর তীর ঘেঁষে নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে হাজীগঞ্জ, সোনাকান্দা ও ইদ্রাকপুরের জলদুর্গ বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে 1779 সালের দিকে প্রখ্যাত ব্রিটিশ ভূগোলবিদ ও নৌপ্রকৌশলী জেমস রেনেলের তৈরি করা একটি মানচিত্রে ঢাকা শহরকে ঘিরে রাখা 7টি জলদুর্গের উল্লেখ পাওয়া যায়। দুর্গগুলো হলো মুন্সিগঞ্জের ইদ্রাকপুর দুর্গ, নারায়ণগঞ্জের সোনাকান্দা দুর্গ, হাজীগঞ্জ দুর্গ, দাপা দুর্গ, ফতুল্লা দুর্গ, বেগমুরাদের দুর্গ এবং অষ্টভুজাকার মোগলাইচর দুর্গ। বর্তমানে হাজীগঞ্জ, সোনাকান্দা ও ইদ্রাকপুর জলদুর্গের অস্তিত্ব টিকে থাকলেও বাকিগুলো নদী ভাঙ্গন ও প্রাকৃতিক দুর্যোগে বিলীন হয়ে গিয়েছে। ইতিহাসবিদ প্রফেসর আহমেদ হাসান দানি তার ঢাকা আর রেকর্ডস অফ ইটস চেঞ্জিং ফরচুন শীর্ষক গ্রন্থে বর্ণনা করেছেন যে 7টি দুর্গের পরে সর্বশেষ প্রতিরক্ষা হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন আরেকটি দুর্গ ছিল, যা পুরনো কেল্লা হিসেবে পরিচিত ছিল। পরবর্তী সময়ে লালবাগে আরও একটি কেল্লা নির্মাণ করা হলেও সেটি অসম্পূর্ণ অবস্থাতেই পরিত্যক্ত হয়। বর্তমানে লালবাগ কেল্লা থাকলেও পুরনো সেই দুর্গ কেল্লার অস্তিত্ব আর নেই। জলদুর্গ নির্মাণ পরিকল্পনা ছিল নিরাপত্তা কৌশলের দিক থেকে উঁচুমানের। এখানে প্রাচীর ও দেওয়ালে বন্দুক রেখে গুলি করার উপযোগী ফোকর রাখা হয়, যেখানে সহজেই বন্দুকের নল ঢুকিয়ে লক্ষ্যবস্তুর দিকে গুলি করা যেত। ভেতরে সেনা ও অস্ত্র মজুদের ব্যবস্থা ছিল। প্রাচীরের চারদিকেও রাখা হয় চলাচলের পথ। এছাড়াও জলদুর্গে কামান বসানোর উপযোগী উঁচু বেদি নির্মাণ করা হয়, যেখানে বসে নদীর দিক থেকে আসা শত্রুর উপর গোলা নিক্ষেপ করা সহজ ছিল। সর্বোপরি জলদুর্গগুলো এমনভাবে সাজানো হয় যেখানে জলদস্যুরা নৌকাযোগে মেঘনা নদী অতিক্রম করতে গেলে মুন্সিগঞ্জের ইদ্রাকপুর থেকে ইছামতি নদী অতিক্রম করার প্রথম ধাপেই বাধা পাবে ইদ্রাকপুর দুর্গের মাধ্যমে। সেই দুর্গ থেকে কামানের গোলা ছোড়া হবে। ইদ্রাকপুর দুর্গ সংলগ্ন এলাকা যদি জলদস্যুরা অতিক্রম করতে পারে, তখন তারা প্রবেশ করবে শীতলক্ষ্যা নদীতে। এ অবস্থায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন সোনাকান্দা দুর্গ থেকে কামানের গোলা ও গুলি ছোড়া হবে। আর এ ধাপও যদি জলদস্যুরা পেরিয়ে যেতে পারে, তাহলে আবার বুড়িগঙ্গা নদীর প্রবেশ মুখে তাদেরকে মুখোমুখি হতে হবে খিজিরপুর দুর্গ থেকে নিক্ষেপিত কামানের গোলার। বাংলাকে রক্ষায় এমনই কৌশলী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল জলদুর্গগুলোর মাধ্যমে। বর্তমানে খুবই নাজুক ও অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে এখনও অস্তিত্ব টিকে থাকা জলদুর্গগুলো। সাধারণ মানুষের অবাধ প্রবেশ ও অপব্যবহারের শিকার হচ্ছে ঐতিহ্যবাহী এই স্থাপনা। বিশেষজ্ঞদের মতে জলদুর্গগুলোকে টিকে রাখার জন্য প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও দরকার। এর মাধ্যমে শুধু ইট পাথরের স্থাপনায় রক্ষা হবে না,
বরং বাংলার নদী নির্ভর সামরিক পরিকল্পনার ইতিহাস ও ঐতিহাসিক স্মৃতিও সংরক্ষিত হবে।